হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 ডাবল অ্যাকাউন্ট সিস্টেম দ্বৈত হিসাব পদ্ধতি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট একে আমরা শিখব হচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানি অঙ্ক, 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে রেলওয়ে কোম্পানি, 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে রিপ্লেসমেন্ট। তো এই তিনটা ফরম্যাটের মধ্যে প্রথম দুইটা ফরম্যাট হচ্ছে পার্ট সি এর জন্য, আর 3 নাম্বার ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2018 সালে এই 4 নম্বর চ্যাপ্টার থেকে পার্ট সিতে 12 নম্বর প্রশ্ন আসছিল। 2019 সালে পার্ট বি এর 8 এবং পার্ট সি এর 16 নম্বর প্রশ্ন, অর্থাৎ দুইটা প্রশ্ন ছিল। 2020-এ পার্ট সিতে একটা, 2021-এ পার্ট সিতে একটা, 22-এও পার্ট সিতে একটা, 23-এ পার্ট সিতে দুইটা প্রশ্ন, আর 24-এ পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। আশা করি 2025 সালের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সি একটা একটা প্রশ্ন পাবাই। পার্ট সিতে কনফার্ম যে একটা প্রশ্ন পাবাই, যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও তোমরা প্রশ্ন পাইতে পারো। তার মানে এই চ্যাপ্টারকে আমরা টার্গেট করে পড়বো হচ্ছে 14 মার্কে টার্গেট করে। 14 মার্ক টার্গেট মানে তিনটা ফরম্যাট আমাদের সবাইকে ভালোভাবে জানতে হবে। তো আজকে আমরা ফরম্যাট 1 ইলেকট্রিসিটি কোম্পানি অঙ্ক, এটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই তিনটা ফরম্যাট অঙ্ক শুরু করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ আইটেম আছে, যে আইটেমগুলি আগে আমাদের কি করতে হবে, জানতে হবে। তো এই আইটেমগুলি যখন আমাদের পড়ার প্রয়োজন হবে তখন আমরা আইটেমগুলি পড়িয়ে নিব। তো এখন আপাতত এগুলা যদি আমরা পড়াই কোনো কিছুই মনে থাকবে না, মানে কোনো কিছু ধরতে পারবো না। তো যখন আমার প্রয়োজন তখন আমি এই আইটেমগুলি পড়িয়ে নিব। তো শুরুতেই ইলেকট্রিসিটি কোম্পানি অঙ্ক করার জন্য আমাদের কি কি কাজ করতে হয় এটাকে জানতে হবে। ইলেকট্রিসিটি কোম্পানি অঙ্ক করার জন্য আমাদের সাধারণত 3টা লেজার এবং একটা ব্যালেন্স শিট করতে হয়। তাহলে 3টা লেজার করব আর একটা ব্যালেন্স শিট করব। লেজার 3টার নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, 2 নাম্বারটার নাম হচ্ছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট, 3 নাম্বারটার নাম হচ্ছে রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার্স অন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই প্রথম 3টা হচ্ছে লেজার, আর শেষেরটা হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট, শেষেরটা হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে ইলেকট্রিসিটি কোম্পানি অঙ্ক করার জন্য আমাদের কয়টা লেজার করতে হবে? 3টা। আর ব্যালেন্স শিট কয়টা? একটা। একটা। এই 4টার সমন্বয়ে টোটাল 10 মার্কের ম্যাথ থাকবে। তো আসি আগে আমাদের প্রথমে এই 4টা জিনিস সম্পর্কে কোথায় কি আসে এটা সম্পর্কে আগে বেসিক জানবো, এরপর আমরা অঙ্ক শুরু করব। শুরুতেই লিখছি স্টেপ 1-এ এই নিট রেভিনিউ অঙ্ক, রেভিনিউ খতিয়ান করার জন্য আমাদের কি কি আসবে? অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমরা কোম্পানির নাম লিখব রেভিনিউ অ্যাকাউন্ট, এবং রেভিনিউ অ্যাকাউন্টে 1 বছরের জন্য করা হয়, এর জন্য আমরা লিখব ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর, যা থাকবে তাই লিখব। প্রত্যেকটা খতিয়ানের জন্য আমাদের সেম ছক, সেমটা হচ্ছে পার্টিকুলার টাকা পার্টিকুলার টাকা। এই পাশে আমরা ডেবিট আইটেম দিব আর এই পাশে দিব আমরা ক্রেডিট আইটেম। এখন এই রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিয়ে কি কি আসে, ক্রেডিট দিয়ে কি কি আসে। লেখা আছে ইলেকট্রিসিটি কোম্পানির যাবতীয় পরিচালন ব্যয়গুলি এই হিসাবে ডেবিট দিকে আসবে। যাবতীয় পরিচালন ব্যয় এই হিসাবে ডেবিট দিকে, আর যাবতীয় পরিচালন আয় এই হিসাবের ক্রেডিট দিকে আসবে। তাহলে পরিচালন ব্যয়গুলি ডেবিট দিকে, পরিচালন আয়গুলি কোন দিকে, ক্রেডিট দিকে। ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নিয়ে আমরা বের করব নেট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স। মনে রাখবেন রেভিনিউ অ্যাকাউন্টে সবসময় ক্রেডিট পাশে বেশি হবে, অর্থাৎ আয় বেশি হবে, ব্যয়টা কম হবে। যতটুকু টাকা ব্যয় কম অতটুকু টাকার জন্য আমরা লিখব ব্যালেন্স ক্রেডিট টু নেট রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমরা যে ব্যালেন্সটুকু পাবো এই ব্যালেন্সটা আমরা পরবর্তী খতিয়ানে অর্থাৎ নেট রেভিনিউ অ্যাকাউন্টের খতিয়ানে আমরা ক্রেডিট দিকে বসাবো। আবার অনেক সময় এরকম হতে পারে যে ব্যয় বেশি হতে পারে, আয় কম হতে পারে, তাহলে সেটাকে লিখতে হবে ব্যালেন্স ডেবিট টু নেট রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ নেট রেভিনিউ অ্যাকাউন্টে আমরা ডেবিট পাশে বসাবো। কথা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা সবাই স্যার বুঝতে পারছি। একবার বলবেন।
এবার স্টেপ নাম্বার 2 এ আমরা শিখব হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট। তো এই নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে কি আসে, ক্রেডিট পাশে কি আসে, এইটা আগে আমরা জেনে নিই। লেখা আছে ইলেকট্রিসিটি কোম্পানির যাবতীয় অপরিচালন ব্যয়গুলি এই হিসেবে ডেবিট দিকে আসে। অপরিচালন ব্যয় অর্থাৎ নন অপারেটিং এক্সপেন্স, আর একটা অপরিচালন আয় অর্থাৎ নন অপারেটিং ইনকামগুলি এই হিসাবে ক্রেডিট দিকে আসে। তাহলে ডেবিট দিকে নন অপারেটিং এক্সপেন্স আর ক্রেডিট দিকে হচ্ছে নন অপারেটিং ইনকাম। হ্যাঁ, নিট রেভিনিউ অ্যাকাউন্টে নন অপারেটিং এক্সপেন্সগুলি কি হতে পারে, সেটা ইন্টারেস্ট অন ডেপ্ট বা ইন্টারেস্ট অন বন্ড বা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এক কথায় ঋণের সুদ। এরপর 2 নাম্বার হচ্ছে অল ডিভিডেন্ড অর্থাৎ যে কোনো ধরনের ডিভিডেন্ড। তারপরে থাকতে পারে ইন্টারেস্ট অন কল ইন অ্যাডভান্স অর্থাৎ কল ইন অগ্রিম তলবের টাকা, অগ্রিম তলবের যদি কোনো ইন্টারেস্ট থাকে। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চয় যদি থাকে, এটা অবশ্যই ব্যালেন্স শিটে থাকবে না, এটা অবশ্যই রেভিনিউ থাকবে, এটা থাকবে সমন্বয়ে, এর জন্য লিখে দিচ্ছি অ্যাডজাস্টমেন্ট। তাহলে অপরিচালন ব্যয়গুলির নাম কি ইন্টারেস্ট অন ডেট বা ডিবেঞ্চার বা বন্ড, অল ডিভিডেন্ড, ইন্টারেস্ট অন কল ইন অ্যাডভান্স, আর একটা হলো জেনারেল রিজার্ভ। এই কয়েকটা জিনিস হলো অপরিচালন ব্যয়। তাহলে অপরিচালন আয়গুলি কি অপরিচালন আয়ের মধ্যে প্রথমে এই নিট রেভিনিউ অ্যাকাউন্ট করার জন্য নিট রেভিনিউ অ্যাকাউন্টে একটা ব্যালেন্স বিডি আমাদের প্রশ্নের মধ্যে রেয়া মিলে দেওয়া থাকবে। ওই ব্যালেন্স বিডিটা শুরুতেই লিখতে হবে, ব্যালেন্স বিডি যে টাকা থাকবে ওই টাকাটা। এই টাকার সাথে অপরিচালন আয় হচ্ছে দুইটা, এক হচ্ছে ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ এই রেভিনিউ অ্যাকাউন্টে আমরা যে টাকাটা পাবো, এই ডেবিট এবং ক্রেডিট পাশে পার্থক্য করে যে টাকাটা পাবো, এই টাকাটা আমরা এখানে লিখছিলাম ব্যালেন্স ক্রেডিট টু রেভিনিউ অ্যাকাউন্ট অর্থাৎ নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, এই টাকাটাই হচ্ছে ওই ক্রেডিটের টাকাটা। আরেকটা হচ্ছে ইন্টারেস্ট অন কল ইন এরিয়া, এটা হলো বকেয়া তলব। তাহলে মনে রাখবেন ইন্টারেস্ট অন কল ইন অ্যাডভান্স, কল ইন অ্যাডভান্সের টাকা ইন্টারেস্ট যদি থাকে তাহলে সেটা ডেবিট দিকে, আর এরিয়ার টাকা যদি থাকে তাহলে সেটা হচ্ছে ক্রেডিট দিকে। এখানেও একই রকম এই ডেবিট এবং ক্রেডিট পাশে দুইটা আমরা কম্পেয়ার করব। সবসময় ক্রেডিট দিকে বড় হবে, ডেবিট দিয়ে কম হবে। তো ক্রেডিট দিকের টাকা থেকে ডেবিট দিকের টাকা বাদ দিয়ে আমাদের যে টাকাটা হবে সেটার নাম হচ্ছে ব্যালেন্স ক্যারিড টু জেনারেল ব্যালেন্স শিট, অর্থাৎ এই টাকাটা আমরা ব্যালেন্স শিটে, সাধারণ ব্যালেন্স শিটে আমরা দিব। এই হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে আমরা রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টে কি পড়লাম? রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে আসে যাবতীয় পরিচালন আয় না ব্যয়, বলো তো দেখি। ব্যয়। আর ক্রেডিট দিকে আয়। পরিচালনা। পরিচালনায়। আর নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে আসে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়। ক্রেডিট দিকে অপরিচালনায়। অপরিচালন। অপরিচালনায়। তো অপরিচালন ব্যয়গুলি কি আমরা এখানে দেখে নিলাম, প্রশ্নের মধ্যে থাকলে আমাকে বলতে হবে। আর অপরিচালন কি আমরা দেখে নিলাম। এবার আমরা আসবো হচ্ছে রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার্স অন ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা শর্টকাটে বলবো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে শুধুমাত্র স্থায়ী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী দায়। স্থায়ী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী দায় বাদে কোনো কিছু ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে না। ক্যাপিটাল অ্যাকাউন্টের ছকটা হচ্ছে ডেবিট ক্রেডিট দিব, এই পাশে দিব এক্সপেন্ডিচার্স, একটা লাস্ট ইয়ার, কারেন্ট ইয়ার, লাস্ট ইয়ার এবং কারেন্ট ইয়ার দুইটা যোগফলকে আমরা টোটাল নামে প্রকাশ করব। আরেকটা দেব আমরা রিসিভ, লাস্ট ইয়ার কারেন্ট ইয়ার, এই দুইটা যোগফল হবে টোটাল। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে দুই ধরনের জিনিস দেবো, এই এক্সপেন্ডিচার্স এই পাশে আসবে স্থায়ী সম্পত্তিগুলি, আর রিসিভ এই পাশে আসবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। প্রত্যেকটা আইটেমের দুইটা করে ব্যালেন্স দিয়ে থাকে, একটা লাস্ট ইয়ারের একটা কারেন্ট ইয়ারের। যে বছরে ব্যালেন্স থাকবে ওই টাকাটা ওই বছরে বসিয়ে লাস্ট এবং কারেন্ট ইয়ার দুইটা যোগ করে আমরা টোটালে করে বসাবো। আবার কিছু আইটেম থাকে শুধুমাত্র লাস্ট ইয়ারে থাকবে, কারেন্ট ইয়ার থাকবে না, তাহলে লাস্ট ইয়ার বসাবো, কারেন্ট ইয়ার জিরো দিলে টোটাল টাকাটা বসাই দেবো। আবার কিছু আইটেম থাকতে পারে যে লাস্ট ইয়ার নাই কিন্তু কারেন্ট ইয়ার আছে, তাহলে লাস্ট ইয়ারটা জিরো ধরে কারেন্ট ইয়ার বসাবো, দুইটা যোগ করে টোটাল টাকা বসাবো। কথা বুঝতে পারছি? তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে স্থায়ী সম্পত্তি এবং কি দীর্ঘমেয়াদী দায়। রেভিনিউ অ্যাকাউন্টে পরিচালন ব্যয়, ক্রেডিট দিকে অপরিচালন আয়। নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে অপরিচালন ব্যয়, ক্রেডিট দিকে অপরিচালন আয়গুলি আসবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে আসবে স্থায়ী সম্পত্তি, ক্রেডিট দিকে আসবে দীর্ঘমেয়াদী দায়। শেষ। এবারে 4 নম্বর স্টেপে জেনারেল ব্যালেন্স শিট। সাধারণ ব্যালেন্স শিটে আমাদের
দুইটা পার্ট, একটা হলো ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি টাকা, প্রপার্টি অ্যান্ড অ্যাসেট টাকা। অর্থাৎ সকল ধরনের ক্যাপিটাল এবং দায়গুলি আসবে ক্রেডিট ডেবিট দিকে, আর প্রপার্টি মানে সম্পত্তিগুলি আসবে ক্রেডিট দিকে। তো এক্ষেত্রে কথা হচ্ছে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের এই সম্পদগুলি যেহেতু এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আসে, তাহলে এটার যে যোগফলটা আমরা পাবো, টোটালের যে যোগফলটা, এই টোটাল যোগফলটা আমরা দিব অ্যাসেট পাশে, আর রিসিভ পাশে টোটালের যে যোগফলটা পাবো এই টাকাটা আমরা দিব ক্রেডিট পাশে। আর এই রেভিনিউ অ্যাকাউন্টে, নেট রেভিনিউ অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আমরা পাবো, এই যে দুই পাশে পার্থক্য নিয়ে সেটা আমরা দিব হলো ব্যালেন্স শিটে দায় পাশে। এই হচ্ছে ব্যালেন্স শিটের দায়। এই তিনটা জিনিস হচ্ছে ব্যালেন্স শিটে ফিক্সড। কি কি? ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিভ পাশে যোগফলটা আমরা দিব হচ্ছে দায় দিকে, এক্সপেন্ডিচার পাশে যোগফলটা আমরা দিব সম্পদ পাশে, আর একটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা পাবো সেটা আমরা দিব দায় পাশে। এই তিনটা আইটেম হচ্ছে ফিক্সড। এই তিনটা আইটেম ফিক্সড দেওয়ার পরে চলতি সম্পদগুলি আমরা দিব দায় পাশে, চলতি সম্পদগুলি দিব সম্পদ পাশে, আর চলতি দায়গুলি দিব দায় পাশে। বোঝা গেছে? জি কি স্যার। কি বললাম আমি আবার বলতেছি, ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিভ পাশের যোগফলটা আমরা ব্যালেন্স শিটে কোন দিকে দিব? দায় পাশে। দায় পাশে। ডেবিট দিক। আর এক্সপেন্ডিচারস এই ডেবিট পাশের যোগফলটা আমরা কোন পাশে দিব? সম্পদ সম্পদ পাশে। পাশে। এখানে ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট বলে কোনো লাভ নাই, ঠিক আছে? সম্পদ এবং দায় বলবো আমরা। ডেবিট ক্রেডিটটা কোনো ফ্যাক্টর না ব্যালেন্স শিটে। আর নিট রেভিনিউ অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা পাবো সেটা আমরা কোন দিকে দিব? সম্পদ না দায় দায়ে? পাশে। দায় দিকে। দায় দিকে দিব। এইটা বাদে আমাদের যে সম্পদগুলি থাকবে সম্পদগুলি আমরা সম্পদ পাশে দিব, দায়গুলি আমরা দায় পাশে দিব। তবে মনে রাখতে হবে স্থায়ী সম্পদ তো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে দিছি, দীর্ঘমেয়াদী দায় তো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে দিছি, তাই না? ওগুলোর ব্যালেন্সই তো আমরা আগে শুরুতে নামাবো। ওই তার মানে বোঝা গেল কি স্থায়ী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী দায় বাদে প্রশ্নের মধ্যে আর যে সম্পদ এবং দায় থাকবে সম্পদগুলি সম্পদ পাশে দিব, দায়গুলি আমরা দায় পাশে দিব। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এই তিনটা খুতিয়ার এবং একটা ব্যালেন্স শিট আমরা বেসিক পড়াশোনা করলাম, এবং এই বেসিকের সাথে আমাদের কয়েকটা সমন্বয় থাকে। এই সমন্বয়গুলি আমি তোমাদেরকে বলে দিব যেন প্রশ্ন করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তো সমন্বয় এক নম্বরে বলা আছে যে প্রোভাইডেড ডিপ্রিসিয়েশন অফ মেশিন অ্যান্ড মিনস। তো মেশিনারি এবং মিনসের উপর যদি কোনো ডিপ্রিসিয়েশন, এক কথায় স্থায়ী সম্পত্তির উপর যদি কোনো ডিপ্রিসিয়েশন ধরতে বলে, তাহলে এই ডিপ্রিসিয়েশনের কাজ হচ্ছে দুই জায়গায় যাবে। ডিপ্রিসিয়েশনের কাজ কয় জায়গায় যাবে বলো দেখি? দুই দুই জায়গায়। জায়গায় সলিউশন লেখা আছে। প্রথমে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো। দ্বিতীয়বার জেনারেল ব্যালেন্স শিটে ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি পাশে ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এইটুকু আপনাদের মনে রাখতে হবে। তাহলে ডিপ্রিসিয়েশনটা দুই জায়গায় যাবে, প্রথমে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে, দ্বিতীয়বার জেনারেল ব্যালেন্স শিটে দায় পাশে কি নামে বলো দেখি? ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে কি করব? ডিপ্রিসিয়েশন টাকাটা যোগ করব। যোগ করব। মানে নরমালি আমরা ডিপ্রিসিয়েশনটা আগে কি লিখতাম? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। বাট ইলেকট্রিসিটি কোম্পানির ক্ষেত্রে থাকবে হলো ডিপ্রিসিয়েশন কি? ফান্ড। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন পরিমাণ থাকবে ডিপ্রিসিয়েশন ফান্ড। ঠিক আছে? তাহলে ডিপ্রিসিয়েশনটা কয় জায়গায় যাবে? দুই জায়গায়। বলেন যদি কি একজন বলেন। স্যার রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে যাবে আর ব্যালেন্স শিটে ক্যাপিটাল লায়াবিলিটিস দিকে যাবে। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। আর একটা লেখা যোগ আছে মনে করতে রাখতে হবে। হবে, অবশ্যই ধরতে হবে মোট সম্পদের উপর, অর্থাৎ প্রারম্ভিক প্লাস চলতি দুইটা মিলা। তো মনে রাখবেন যে প্রারম্ভিক সম্পদের উপর সারা বছরের ডিপ্রিসিয়েশন ধরবো, আর চলতি সম্পদের উপর যে মাস দেওয়া থাকবে ওই মাস ওয়াইজ ডিপ্রিসিয়েশন ধরতে হবে। অর্থাৎ চলতি সম্পত্তি যদি বছরের মাঝামাঝি সময় ক্রয় করে তাহলে 6 মাসের উপর অবশ্যই ধরবো। যদি বছরের শেষে ক্রয় করে তাহলে ওইটার উপর কোনো অবশ্যই ধরার কোনো প্রয়োজন নাই। কিন্তু প্রথম প্রারম্ভিক সম্পদের উপর সারা বছর অবশ্যই হবে। আর অতিরিক্ত যে সম্পদ থাকবে এই সম্পদের মাস ওয়াইজ, যদি 6 মাসে ক্রয় করে মাঝামাঝি তাহলে 6 মাস, যদি বছর শেষে ক্রয় করে তাহলে ওই সম্পদের উপর কোনো অবশ্যই ধরার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র প্রারম্ভিক অবশ্যই ধরলেই হবে। 2 নম্বর সমান হচ্ছে জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড ফর, একটা টাকা দিয়ে থাকবে, অর্থাৎ জেনারেল রিজার্ভ তৈরি হয়েছে। তো এই জেনারেল রিজার্ভটা দুই জায়গায় যাবে। জেনারেল রিজার্ভটা প্রথমে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে যাবে, এটা অপরিচালন ব্যয়।
আর দ্বিতীয়বার জেনারেল ব্যালেন্স শিটে ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি পাশে যাবে। তাহলে জেনারেল রিজার্ভটা দুই জায়গায় আসবে, কোথায় কোথায় যাবে একটু বলেন তো দেখি। নিট রেভিনিউ অ্যাকাউন্ট নেট ডেবিট আর রেভিনিউ ব্যালেন্স শিট দায়। অ্যাকাউন্ট ডেবিট দিকে আর আর ব্যালেন্স শিটে দায় পাশে। ব্যালেন্স শিটে যাবে ক্যাপিটাল এন্ড লায়াবিলিটির দিকে। ওকে, ঠিক আছে। তাহলে মনে রাখেন জেনারেল রিজার্ভ দেখার সাথে সাথে আমাকে বলতে হবে স্যার এটা নেট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে যায় আর ব্যালেন্স শিটে দায় দিকে যায়। ডিপ্রিসিয়েশন দেখলে আমাকে বলতে হবে স্যার ডিপ্রিসিয়েশনটা রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে যায় আর ব্যালেন্স শিটে দায় দিকে ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে কি হয়, যোগ হয়। যোগ হয়। এবার আসছে 3 নাম্বারটা হলো কম্পেনসেশন ডিউ, অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা বকেয়া থাকে। অনেক সময় দেখবা যে ইলেকট্রিসিটি কোম্পানি লাইন চুরি করছে, লাইন চুরি করে ব্যবহার, তখন সেক্ষেত্রে কি হলো কোম্পানির লোক এসে তাকে জরিমানা করা হয়। যখন জরিমানা করা হয় তখন সাথে সাথে টাকাটা দেয় না, টাকাটা ব্যাংকে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তাহলে ওই যখন জরিমানা করা হয় এটা হলো বকেয়া থাকে। তো এটা ইলেকট্রিসিটি কোম্পানির জন্য একটা আয়। ঠিক আছে, তাহলে কম্পেনসেশন ডিউ মানে বকেয়া আয়। তাহলে যেহেতু এটা আয়, এটা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আসবে এবং জেনারেল ব্যালেন্স শিটে বকেয়া কি সম্পদ না দায় বলো তো দেখি। সম্পদ। এই জন্য ব্যালেন্স শিটে আমরা সম্পদ পাশে দিব। তাহলে কম্পেনসেশন ডিউটা দুই দিকে আসবে, রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এবং ব্যালেন্স শিটে কোন দিকে, সম্পদ দিকে। সম্পদ দিকে। জেনারেল রিজার্ভটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে আর ব্যালেন্স শিটে দায় দিকে। দায় পাশে। আর ডিপ্রিসিয়েশন ফান্ডটা রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে আর ব্যালেন্স শিটে দায় পাশে কার সাথে যোগ করব, ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে যোগ। ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে যোগ করতে হবে। তো এই যে আমি যে বেসিক আলোচনা করলাম, এই বেসিক আলোচনাটুকু যদি মাথার মধ্যে রাখতে পারেন তাহলে ইলেকট্রিসিটি কোম্পানির সবগুলো অঙ্ক নিজ দায়িত্বে পারবেন, কারো কোনো লাগবে না। আমি একটা অঙ্ক প্র্যাকটিস করাইতেছি, আসেন। প্রথম যে প্রশ্নটা সেটা 2019 সালে পার্ট সি এর 16 নম্বর প্রশ্নে আসছিল, অর্থাৎ 10 মার্কের ম্যাথ। লেখা আছে দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ আলাল ইলেকট্রিসিটি কোম্পানি ফর দ্য ইয়ার ইন্ডে 31 ডিসেম্বর 2019। এখানে ডেবিট পাশে কিছু আইটেম দিয়েছে, ক্রেডিট পাশে কিছু আইটেম দিয়েছে। আমরা প্রত্যেকটা আইটেম একটু ভালো করে পড়ব। প্রথমে লেখা আছে মেশিনারি, অঙ্কটা কিন্তু 2019 সালের। তো মেশিনারি দেওয়া আছে 31/12/2018, তাহলে এটা হলো 18 সালের ডিসেম্বর 31, তার মানে 19 সালে জানুয়ারি 1। ঠিক আছে, তাহলে এই 1 লাখ টাকা হচ্ছে এটা ওপেনিং। আর মেশিনারি ডিউরিং দ্য ইয়ার 20,000 টাকা, এটা হলো 2019 সালে চলতি বছর ক্রয় করছে, কিন্তু কোন মাসে ক্রয় করছে এই সম্পর্কে উল্লেখ নাই, তার মানে এটা হলো চলতি বছর। তাহলে 1 লাখ টাকা হলো ওপেনিং আর এটা কি বলো দেখি, চলতি। চলতি বছর। মেশিনারি একটা স্থায়ী সম্পত্তি, তাহলে এটা রেভিনিউ অ্যাকাউন্টে যাবে না নেট রেভিনিউ নাকি ক্যাপিটাল অ্যাকাউন্ট না ব্যালেন্স শিটে, ক্যাপিটাল ফান্ডে যাবে, ক্যাপিটাল ফান্ডে। কোন দিকে, এক্সপেন্ডিচার পাশে নাকি, ডেবিট দিকে। ওকে ডেবিট দিকে। ওকে, তাহলে মেশিনারি গেল, ল্যান্ডও স্থায়ী সম্পত্তি, মাইন্সও স্থায়ী সম্পত্তি, তাহলে এই 6টা জিনিস সেম, তাহলে এটা নিয়ে আর বললাম না। ওকে, এরপর বলছে স্টোর অন হ্যান্ড, অর্থাৎ স্টোরে কিছু হাতে আছে। তাহলে স্টোর অন হ্যান্ডটা মানে সাপ্লাইস অন হ্যান্ডের মতো। সাপ্লাই মানে মনিহারি, মনিহারি কি স্থায়ী সম্পত্তি নাকি চলতি সম্পত্তি বলেন দেখি। চলতি চলতি তাহলে সম্পদ। এটা কোথায় আসবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট না ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে আসবে। ব্যালেন্স শিটে সম্পদ। কোথায় আসবে, সম্পদ। ব্যালেন্স শিটে আসবে। সম্পদ। ঠিক আছে, সম্পদ তো দুই জায়গায় যায়, ক্যাপিটাল অ্যাকাউন্টে সম্পদ যায়, ব্যালেন্স শিটে সম্পদ যায়, আমাকে স্পেসিফিক নাম বলতে হবে। ঠিক আছে, তাহলে স্টোর অন হ্যান্ড এবং ক্যাশ এই দুইটা কোথায় আসবে, ব্যালেন্স শিটে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা। জি স্যার। এরপর আছে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, এগুলো পরিচালন ব্যয়। রেন্ট অ্যান্ড ট্যাক্স পরিচালন ব্যয়, ম্যানেজমেন্ট এক্সপেন্স পরিচালন ব্যয়। তাহলে আমরা 4টা পরিচালন ব্যয় পেলাম। পরিচালন ব্যয়গুলো রেভিনিউ অ্যাকাউন্ট আসে নাকি নিট রেভিনিউ অ্যাকাউন্ট আসে, রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্টে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটা অপরিচালন ব্যয়, তার মানে কোন হিসাবে, নেট রেভিনিউ নেট অ্যাকাউন্ট। রেভিনিউ। ইন্টারিয়াম ডিভিডেন্ড না, সকল ধরনের ডিভিডেন্ড নিট রেভিনিউ অ্যাকাউন্ট কোন দিকে, ডেবিট থেকে। ডেবিট দিকে। এই যে ক্যাশ এন্ড ব্যাংকটা কোথায় আসবে, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে সম্পদ। ব্যালেন্স শিটে সম্পদ পাশে। গুড। আর এই যে ডেপ্টরস মানে দেনাদার, এটা কোথায় আসবে, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে সম্পদ পাশে। ডেবিট পাশে প্রত্যেকটা আইটেম নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত বলা শেষ। কার কোনো সমস্যা আছে কোন আইটেম নিয়ে, না স্যার। এবার দায় পাশে আসে। এই যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, এই শেয়ার ক্যাপিটাল হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাহলে এটা কোথায় আসবে, ব্যালেন্স শিটে নাকি ক্যাপিটাল ফান্ডে, ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ড। 6% ডিবেঞ্চার এটা কোথায় আসবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ড। ফান্ডে। গুড। এবং 6% যেহেতু সমানে কাজ করতে হবে, তাহলে 50,000 টাকার 6% হয় 3,000 টাকা।
এই 3000 টাকা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। আমাদের প্রশ্নে দেখেন ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আছে 2000 টাকা, তাহলে 3000 এর মধ্যে অলরেডি খরচ হয়েছে 2000, তাহলে বকেয়া কত? 1000 1000। তাহলে 2000 সাথে 1000 টাকা আমরা কি করব? যোগ করে দিব। কোন হিসেবে জানি যোগ করব এটা? ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা রেভিনিউ না নিট রেভিনিউ অ্যাকাউন্টে? স্যার রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট। নিট রেভিনিউ অ্যাকাউন্ট, যে রেভিনিউ অ্যাকাউন্ট বলছেন তার ভুল হইছে। ওকে, এবার এটা বকেয়া খরচ। বকেয়া খরচ কি ব্যালেন্স শিটের সম্পদ না দায় পাশে আসে? দায়। দায় দায় পাশে। পাশে। গুড। এবার ডিপ্রিসিয়েশন ফান্ড আছে, ডিপ্রিসিয়েশন ফান্ডটা ব্যালেন্স শিটে দায় পাশে আসে। এর সাথে ডিপ্রিসিয়েশন আমরা কি করব? যোগ করব। এই যে আমরা বলছিলাম নিট রেভিনিউ অ্যাকাউন্টে একটা ব্যালেন্স দেওয়া থাকে, এইটাই হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ব্যালেন্স বিল কত টাকা? 6000 টাকা। এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে কি ডেবিট দিকে দিব না ক্রেডিট দিকে দিব? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে দিব। সেলস অফ কারেন্ট রেন্ট অফ মিটার, কারেন্ট বিক্রি করবে, মিটারে ভাড়া পাবে, এগুলো ইলেকট্রিসিটি কোম্পানির জন্য কি? পরিচালন আয়। আর সানডে ক্রেডিটর্স, এটা ব্যালেন্স শিটে কোথায় আসবে? দায়ের দিকে। পাওনাদার। দায় পাশে। ব্যালেন্স শিটে দায় পাশে। দায় পাশে আসবে। গুড। তাহলে এখানে আমাদের পড়া শেষ। সমন্বয় আমাদের দুইটা সমন্বয়ের কথা বলছে। এক, প্রোভাইডেড ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি, মেশিনের উপর 10% অবশ্যই ধরবো। তাহলে ডিপ্রিসিয়েশন কাজ হলো প্রথমে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে, পরবর্তীতে এই ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে কি করব? যোগ করব। আর ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ প্রথমে নিট রেভিনিউ অ্যাকাউন্টে কোন দিকে? ডেবিট দিকে স্যার। আর ব্যালেন্স শিটে? দায়ের দিকে। ব্যালেন্স শিটে দায় পাশে। দায় পাশে। অনেকে এমন একটু শব্দ হয়, যাদের শব্দ হয় তারা একটু কথা না বলি, হ্যাঁ? এই যে জান্নাত, সব সময় মাইক্রোফোন অন করে রাখো, এটা এটা দরকার নাই। মাইক্রোফোন সব সময় অন রাখার কোনো প্রয়োজন নাই, যখন কথা বলবেন তখন অন রাখবেন, আদারওয়াইজ সব সময় মাইক্রোফোনটা অফ থাকবে। এবার আমাদের রিকোয়ারমেন্টে বলছে যে রেভিনিউ অ্যাকাউন্ট করো, নিট রেভিনিউ অ্যাকাউন্ট করো, ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে এবং কি জেনারেল ব্যালেন্স শিট করতে হবে। তাহলে প্রথমে রেভিনিউ অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমরা কোম্পানির নাম লিখছি, রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2019, ডেবিট ক্রেডিট পার্টিকুলার টাকা। তাহলে এই রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিয়ে কি আসে? পরিচালন পরিচালন ব্যয়। আর কি দিয়ে কি? পরিচালন আয়। তো পরিচালন ব্যয় আমরা এখানে চারটা জিনিস পড়ছিলাম, কি কি? কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, রেন্ট এন্ড ট্যাক্স, ম্যানেজমেন্ট এক্সপেন্স। তাহলে এখানে যে চারটা পড়ছি আমরা এই চারটা দিছি। আর পরিচালন আয় পড়ছিলাম দুইটা, রেন্ট অফ কারেন্ট, রেন্ট অফ মিটার। তাহলে এই যে আয় দুইটা আমরা দিছি। এছাড়া আমাদের সমন্বয়ে ওই যে এক নম্বর ছিল ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশনটা দুই জায়গায় আসে, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে, আরেকবার ব্যালেন্স শিটে ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে কি করতে হয়? যোগ করব। হ্যাঁ, মেশিনের উপর 10% ডিপ্রিসিয়েশন ধরতে বলছে। এখন আসেন আমরা মেশিনের উপর 10% ডিপ্রিসিয়েশন ধরবো। দেখো আমাদের ওপেনিং ছিল 1 লাখ টাকা, আর আরেকটা ছিল কারেন্ট ইয়ারে ছিল 20,000 টাকা। হ্যাঁ, এই 20,000 টাকা কোন তারিখে ক্রয় করছে এটা আমাদের উল্লেখ নাই। যদি এটা বছরের মাঝামাঝি সময় ক্রয় করতে হতো তাহলে ওই 1 লাখ টাকার উপর সারা বছর আর 20,000 টাকার উপর কি 6 মাসে ধরতাম। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, যেহেতু 20,000 টাকা কোনো ডেট উল্লেখ নাই, এই জন্য 20,000 টাকার উপর ডিপ্রিসিয়েশন ধরলে হবে না ধরলে হবে। তবে আমরা এই 20,000 টাকার উপর ডিপ্রিসিয়েশন ধরছি। আমরা এখানে একটা নোট দিয়ে দিব, এই নোটটা আমরা এখানে লিখে দিচ্ছি। এই যে নোটটা আমরা একটু ভালো করে পড়বো। লেখা আছে স্থায়ী সম্পত্তি সমাপনী মূল্যের উপর সম্পূর্ণ বছরে অবশ্যই ধার্য করা হলো। নতুন ক্রয়কৃত সম্পত্তির তারিখ উল্লেখ না থাকায় ধরা হলো বছর শেষে ক্রয় করা হয়েছে, তবে প্রারম্ভিক মূল্যের উপর সম্পূর্ণ বছর অবস্থা এবং নতুন সম্পত্তি বছরের মাঝামাঝি ক্রয় করেছে মনে করে সমাধান করলেও কি হবে। তাহলে বোঝা গেল কি দুইটা সম্পত্তি একসাথে যোগ করে সরাসরি পার্সেন্ট ধরলেও হবে, আবার বছরের শুরুটার উপর সারা বছর আর নতুন যেটা সেটার উপর 6 মাসের অবশ্যই ধরে অঙ্ক করলেও কি অঙ্ক সমাধান হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। দুইটার যে কোনো একটা করলে হবে। এখন দেখবেন এক একটা বইয়ে এক এক সময় দুইটার উপর অবশ্যই ধরছে, আর একটা সময় শুরুটার উপর সারা বছর আর চলতি বছরটার উপর 6 মাসে অবশ্যই ধরছে। এটা না করে আপনি যে কোনোটা করতে পারেন, দুইটার উপর অবশ্যই ধরতে পারেন, আবার বছরের শুরুটার উপর সারা বছর, নতুনটার উপর 6 মাসে ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা ধরবো সবসময়, মানে আমি ধরছি দুইটা সম্পত্তির যোগ করে আমাদের হয়েছে কত? বছরের শুরু দিচ্ছে 1 লাখ, বছর শেষে কত? 20,000, তো দুইটা মিলে 1,20,000। এই 1,20,000 উপর সরাসরি 10%, 12,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। আবার যদি এখানে করেন যে 1 লাখ টাকা উপর 10%,
এই কথা মনে রাখেন, পরবর্তী আবার যে প্রশ্ন করবেন তা হবে না কিন্তু। এই যে 1 লাখ টাকা 10% প্লাস 20,000 ইন্টু 10% গুণ 6 ভাগ কত 12, বুঝতে পারছি? তাহলে এখানে হবে 10,000 টাকা আর এখানে 2,000 অর্ধেক 1,000 টাকা, তাহলে তখন অবশ্যই হবো 11,000 টাকা। ক্লিয়ার? এই 11,000 ধরলে হবে, 12,000 ধরলে হবে, বুঝতে পারছি সবাই? জি স্যার। পরে কিন্তু এটা নিয়ে চিল্লাচিল্লি করা যাবে না, হ্যাঁ, এটা কিন্তু বলে দিলাম। তাহলে আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা এখন বের করব। ক্রেডিট পাশে দুইটা যোগফল 50,000 টাকা আর ডেবিট পাশে 50,000 থেকে এই 12,000 পর্যন্ত সবগুলো বাদ দিয়ে মান হয়েছে 24,800 টাকা। এটা রেভিনিউ অ্যাকাউন্টের আমরা ক্রেডিট দিকে বসাবো। তো রেভিনিউ অ্যাকাউন্টে প্রথমে একটা ব্যালেন্স বেরিয়েছিল 6,000 টাকা। তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে প্রথমে ব্যালেন্স বেরিয়ে দিছি 6,000 টাকা আর রেভিনিউ অ্যাকাউন্টে যে 24,800 পাইছি এটা আমরা দিছি 24,800 টাকা। এখন এই রেভিনিউ অ্যাকাউন্টে আসে ডেবিট দিকে অপরিচালন কি ব্যয় আর ক্রেডিটের কি ব্যয়। অপরিচালন আয়। অপরিচালন আয়। অপরিচালন আয় ব্যয়গুলি আমাদের কি আছে এখান থেকে আমরা যখন পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম হচ্ছে ইন্টারেশন ডিবেঞ্চার, ইন্টেরিয়াম, ডিভিডেন্ড, এই দুটো পড়ছিলাম না? আর জি স্যার। অপরিচালন আয়কে আমরা এখানে কোনো পাইছিলাম? অপরিচালন আয় আমরা কোনো কিছুই পাই নাই। তো এখন প্রথমে আমরা ইন্টারেশন ডিবেঞ্চার দেব। এখানে ছিল 2,000 টাকা আর ডিবেঞ্চার 50,000 টাকা উপর 6% ধরলে হয় 3,000। তাহলে 3,000 টাকার মধ্যে দিচ্ছে হলো 2,000, বাকি কত? 1,000 টাকা। 1,000। তাহলে এখানে ইন্টারেশন ডিবেঞ্চার 2,000 প্লাস জি হচ্ছে 1,000, দুইটা মিলা হচ্ছে 3,000 টাকা। ক্লিয়ার? ইন্টারেশন ডিবেঞ্চার জি স্যার। জি স্যার। এবার ইন্টারিয়াম ডিভিডেন্ড ছিল ওই ইন্টারেশন ডিবেঞ্চারের পরে ছিল 5,000 টাকা। শেষ। তাহলে আমাদের 1 নম্বর সময়ের কাজ, 2 নম্বর সমন্বয়ে জেনারেল রিজার্ভটা দুই জায়গায় যায়, একটা নিট রিভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে আর একবার কোথায় ব্যালেন্স শিটে। দায় সেটা পাশে। দায়ের দিকে। তাহলে এই যে নিট রিভিনিউ অ্যাকাউন্ট ডেবিট পাশে যে 5,000 টাকা আমরা নিট রিভিনিউ অ্যাকাউন্টে ডেবিট পাশে দিছি আর অপরিচালন আয় নাই। তাহলে এই দুইটার যুগে 30,800, 30,800 থেকে 3,000, 5,000, 5,000 এই তিনটা যদি বাদ দেই তাহলে আমাদের দাঁড়াবে 17,800 টাকা। এটি হচ্ছে ব্যালেন্স ক্রেডিট টু জেনারেল ব্যালেন্স শিট, অর্থাৎ এটা আমরা ব্যালেন্স শিটে দায় পাশে বসাবো। নিট রিভিনিউ অ্যাকাউন্ট ক্লিয়ার? জি স্যার। এবার হচ্ছে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে দ্য পার্টিকুলার লাস্ট ইয়ার কারেন্ট ইয়ার টোটাল রিসিভ লাস্ট ইয়ার কারেন্ট ইয়ার টোটাল। এখানে পার্টিকুলার পরিবর্তে আপনারা লিখতে পারেন এক্সপেন্ডিচার্স, হ্যাঁ, অর্থাৎ এখানে আসবে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে কি? দীর্ঘমেয়াদী দায়গুলি আসবে। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ এবং দীর্ঘ দায়গুলি কি কি? এখন এখানে মেশিনারি আছে। লাস্ট ইয়ারে ছিল 1 লাখ, কারেন্ট ইয়ারে কত? 20,000। দুটো মিলে 1,20,000। ল্যান্ডের ক্ষেত্রে লাস্ট ইয়ারে 20, কারেন্ট ইয়ারে কত? 12,000। মাইসের ক্ষেত্রে লাস্ট ইয়ারে 40, কারেন্ট ইয়ারে কত? 10,000। এই তিনটাই আমরা দিছি। দেখো মেশিনারি 1,20,000 = 1,20,000, ল্যান্ড 20,000, 12,000 = 32,000, মাইন্স 40,000, 10,000 = 50,000 টাকা। ক্লিয়ার? আর দীর্ঘমেয়াদী আমাদের ছিল দুইটা, একটা হলো শেয়ার ক্যাপিটাল আর একটা কি ডিবেঞ্চার। শেয়ার ক্যাপিটাল 1,20,000 টাকা আছে, এটা হলো কারেন্ট ইয়ার, এটা হলো লাস্ট ইয়ারে। কারেন্ট ইয়ারে শেয়ার ক্যাপিটাল কিছুই নাই, তার মানে কারেন্ট ইয়ারটা কি? জিরো। ডিবেঞ্চারের ক্ষেত্রে সেম জিনিস, লাস্ট ইয়ারটা আছে কিন্তু কারেন্ট ইয়ার নাই। তাহলে আমরা এখানে দিছি অর্ডিনারি শেয়ার 1,20,000, 0 = 1,20,000, 50,000, 0 = কত? 50,000। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন লাস্ট ইয়ারে সবগুলো যোগ করে 1,60,000, কারেন্টের সবগুলো যোগ করে 42,000, এই 42,000 এবং 1,60,000 দুইটা মিলে হবে 2,02,000, অথবা এই তিনটা যোগ করে 2,02,000 টাকা হবে। রিসিভ পাশে সবগুলো যোগ 1,70,000, এখানে 0, এখানে 1,70,000। আমার লাগবে হচ্ছে এই যে টোটাল রিসিভের টাকা এবং টোটাল এক্সপেন্ডিচার্সের টাকা। এই যে টোটাল এক্সপেন্ডিচার্স 2,02,000 টাকা, এটা দিব আমরা ব্যালেন্স শিটের সম্পদে। আর রিসিভে 1,70,000 টাকা দিয়ে ব্যালেন্স শিটে কোন পাশে বলো দেখি? দায় পাশে। ব্যালেন্স শিটে যে লিখছি টোটাল ক্যাপিটাল রিসিভ 1,70,000, টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স 2,02,000 টাকা। তাহলে এই দুইটা আরেকটা ফিক্সড আছে, সেটা কোনটা? এই রেভিনিউ অ্যাকাউন্টে কত টাকা বের করছিলাম নিট রেভিনিউ অ্যাকাউন্টে? 17,800। 17,800, এটা দায় পাশে।
এই যে ব্যালেন্স অফ নিট রেভিনিউ অ্যাকাউন্ট 17,800, এই তিনটা জিনিস হচ্ছে ব্যালেন্স শিটের জন্য ফিক্সড। টোটাল ক্যাপিটাল রিসিভ, টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স, এই তিনটা আইটেম হচ্ছে ফিক্সড। এই তিনটা আইটেম দেওয়ার পরে দীর্ঘমেয়াদী দায় এবং স্থায়ী সম্পত্তি বাদে প্রশ্নে আর যে ধরনের সম্পদ এবং দায় থাকবে সম্পদগুলো দিব সম্পদ পাশে, দায়গুলো দিব দায় পাশে। ক্লিয়ার কথা? জি স্যার। কি কি বললাম আবার বলতেছি, টোটাল ক্যাপিটাল রিসিভ, টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স, এই তিনটা বাদে প্রশ্নের মধ্যে স্থায়ী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী দায় বাদে সকল ধরনের সম্পত্তিগুলি আমরা দিব সম্পদ পাশে, দায়গুলি দিব দায় পাশে। বুঝতে পারছি? যদি না বুঝেন রেকর্ড ক্লাসটা আবার ভালো করে শুনলে বুঝতে পারবেন। তাহলে এখন আমাকে বলেন তো এখানে স্থায়ী সম্পত্তি বাদে সম্পদগুলি কি কি আছে ডিবির পাশে? স্থায়ী সম্পত্তি বাদে কি কি সম্পদ আসে? Cash at bank, debtor for কারেন্ট সাপ্লাই, তারপরে সোর্স অন ফান্ড, স্টোর অন হ্যান্ড এবং কি ক্যাশ। ক্যাশ তাহলে অফ এখানে ব্যাংক। 1200 টাকা, 1000 টাকা, এখানে 56,600 এবং কত 10,000 টাকা, এই চারটা হচ্ছে কি সম্পদ। তাহলে আমরা ব্যালেন্স শিটে দেখেন সম্পদ পাশে দিছি এই যে ডেপ্টরসের টাকা দিছি, ক্যাশ ইন হ্যান্ডের টাকা, ক্যাশের টাকা দিছি, স্টোর অন হ্যান্ডের টাকা, চারটা সম্পদ দিয়ে দিছি। ঠিক আছে? এবার আমরা ক্রেডিট দিকে যাব। আমাদের দীর্ঘমেয়াদী দায় বাদে, দীর্ঘমেয়াদী দায় বাদে আর কি কি দায় আছে বলেন তো দেখি ক্রেডিট দিকে। ডিপ্রিসিয়েশন ফান্ড, সেলস অফ কারেন্ট, এই সেলস অফ কারেন্ট, রেন্ট অফ এটা দুটো তো পরিচালন আয়, এটা তো দিয়ে দিছি। sundry creditors, সানডে Creditor. ক্রেডিটর্স, গুড। তাহলে ডিপ্রিসিয়েশন ফান্ড এবং কি সানডে ক্রেডিটর্স, এই দুইটাই হচ্ছে দায়। তাহলে ডিপ্রিসিয়েশন ফান্ড 60,000 টাকা, এই 60,000 টাকার সাথে আমরা এই বছর ডিপ্রিসিয়েশন বের করছিলাম, কত টাকা ডিপ্রিসিয়েশন বের করছিলাম? 12,000, তাহলে আমরা দেখো দায় পাশে ডিপ্রিসিয়েশন ফান্ড 60,000 সাথে 12,000 যোগ করে 72,000 টাকা, আর সানডে ক্রেডিটর্স ছিল হচ্ছে 4,000 টাকা ছিল। ক্লিয়ার সবাই? আরো দায় আছে, সেটা হচ্ছে এই যে 50,000 যে 6% 3,000 মধ্যে 2,000 ছিল, তাহলে 1,000 টাকা বকেয়া ছিল না? জি স্যার। এগুলো বকেয়া খরচ। বকেয়া খরচ হচ্ছে এই যে এখানে বকেয়া ছিল, কই এই যে নিটিবিনে এখানে বকেয়া ছিল। তাহলে বকেয়া খরচ কি সম্পদ দিকে নাকি দায় দিকে আসবে? দায়ের দিকে তাহলে দায় দিকে লেখা আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডিউ 1,000 টাকা। ক্লিয়ার? আর 2 জি নম্বর স্যার। সমন্বয়ে জেনারেল রিজার্ভটা দুই জায়গায় আসে, একটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে, আরেকবার কোথায় জানি আসে ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে দায়ের দিকে। এই দায়ের ব্যালেন্স পাশে। শিটে 5,000 টাকা এই যে দায়ের মধ্যে ঢুকিয়ে দিছি। তাহলে দায় পাশে যেটি গেছে সবগুলো টিক দিয়ে শেষ, সম্পদ পাশে যেটি গেছে সবগুলো বোঝানো শেষ। এখন দুই পাশে যোগ করবেন, দুই পাশে যোগফল যদি সমান হয় তাহলে আপনার অঙ্ক হয়েছে, আর যদি সমান না হয় তাহলে আপনার অঙ্ক হয় নাই। বুঝতে পারছি কথা? জি স্যার। এখন দেখেন যদি 1 নাম্বারটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এই প্রথম অঙ্কটা বুঝলেই সবগুলো অঙ্ক সহজ হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রশ্ন নাই। আসেন তাহলে আমরা একটু পরবর্তীতে যাই, দেখি পরবর্তী প্রশ্নগুলো আপনারা বুঝেন কিনা। 2017 সালের প্রশ্ন, এই যে মেশিনারি এটা হলো ওপেনিংটা, আর এই যে ডিউরিং এর এটা মানে চলতি বছর। তাহলে 50 এবং 10 এই চলতি বছরের কোন ডেট, কোনো ডেট নাই। তাহলে ডিপ্রিসিয়েশন ধরবো কি 50 এবং 10 ধরে মিলা 60,000, 60,000 টাকার উপর মেশিনের উপর কয় পার্সেন্ট ডিপ্রিসিয়েশন ধরতে বলছে? 10%। 10%। অথবা ধরতে পারেন 50,000 টাকার উপর 10% আর 10,000 টাকা 10% গুণ 6 ভাগ 12। ঠিক আছে? 12। দুইটার যে কোনো একটা ধরলে হবে। ক্লিয়ার? জি ল্যান্ডের স্যার। ক্ষেত্রে সেম 10,000 টাকা আর কারেন্ট ইয়ারে হচ্ছে 6,000, দুইটা মিলা 16,000 টাকার উপর সরাসরি 2% ধরতে পারেন, অথবা 10,000 টাকার উপর 2%, 6,000 টাকা 2% গুণ 6 ভাগ 12। মাইন্সের উপর একই, মাইন্স বছরের শুরুতে ছিল 20,000, মাঝামাঝিতে হচ্ছে মানে চলতি বছর হচ্ছে 5,000, দুইটা মিলে হচ্ছে 25,000 উপর সরাসরি 4%, অথবা 20,000 টাকার উপর সরাসরি 4% এবং 5,000 টাকা 4% গুণ 6 ভাগ 12 দিবেন। একই কথা।
তাহলে এই 4টা এই 3 দুগুণে 6টা এই 6টা আইটেম আমরা কোথায় দিব বলো তো দেখি? রেভিনিউ ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট ক্যাপিটাল দিকে। অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টে। আর এই প্রত্যেকটার যেহেতু ডিপ্রিসিয়েশন ধরতে হবে, প্রত্যেকটা ডিপ্রিসিয়েশন আসবে কি রেভিনিউ অ্যাকাউন্টে না নিট রেভিনিউ অ্যাকাউন্টে? রেভিনিউ অ্যাকাউন্টে। রেভিনিউ অ্যাকাউন্টে। এবং প্রত্যেকটা ডিপ্রিসিয়েশন এই যে ডিপ্রিসিয়েশন ফান্ড 30,000 টাকা আছে এটার সাথে কি করব আমরা? যোগ করে দিব। করব। তাহলে সেটা কোন দিকে দিব? দায় পাশে। দায় দায়ের দিকে। স্টোর অন হ্যান্ড এবং ক্যাশ এই দুইটা আমরা কোথায় দিব? ব্যালেন্স শিট। ব্যালেন্স সম্পদ শিটে দিকে। ব্যালেন্স শিটে সম্পদ। কস্ট অফ জেনারেশন ইলেকট্রিসিটি, ডিস্ট্রিবিউশন ইলেকট্রিসিটি, রেন্ট অ্যান্ড ট্যাক্স, ম্যানেজমেন্ট এক্সপেন্স, চারটা কোথায় দিব আমরা? রেভিনিউ অ্যাকাউন্টে রেভিনিউ অ্যাকাউন্টে। রেভিনিউ অ্যাকাউন্টে। ইন্টারশন ডিবেঞ্চার এবং ইন্টারিয়াম ডিভিডেন্ড দুইটা কোথায় দিব? নিট রেভিনিউ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। এবং দেখেন এই ডিবেঞ্চার 25,000 টাকার 6% কত হয় দেখেন তো, বের করেন তো। 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা, কিন্তু এর মধ্যে আমাদের খরচ হচ্ছে কত? 1500। 1000 টাকা। তাহলে বকেয়া কত? 500। 500 তাহলে টাকা। 500 টাকা ইন্টারশন ডিবেঞ্চারের সাথে নিট রেভিনিউ অ্যাকাউন্টে যোগ করব, পরবর্তী 500 টাকা বকেয়া খরচটা ব্যালেন্স শিটে কোন দিকে দিব? দায় পাশে। দায় দিকে। দায় পাশে। ক্যাশ অ্যাট ব্যাংক এবং ডেপ্টরস ফর কারেন্ট সাপ্লাই দুইটা কোথায় দিব? ব্যালেন্স শিটে সম্পদ। সম্পদ পাশে। শেয়ার ক্যাপিটাল এবং 6% ডিবেঞ্চার এই দুইটা কোথায় দিব? ক্যাপিটাল ফান্ডে। ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডে। সানডে ক্রেডিটর ডিপ্রিসিয়েশন ফান্ড দুইটা কোথায়? ব্যালেন্স শিটে দায়। হাই, ও সরি, ব্যালেন্স শিটে দায়। গুড। নিট রেভিনিউ অ্যাকাউন্ট এটা হলো নিট রেভিনিউ অ্যাকাউন্টে কি ব্যালেন্স বিডি। সেলস অফ কারেন্ট রেন্ট অফ মিটার এই দুইটা কোথায় দিব? রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্টে অ্যাকাউন্টে। ক্রেডিট দিকে। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। তাহলে Credit আমাদের দিকে। রেয়াবিলে যা আছে সবগুলো শেষ। এখন সময় 1 নাম্বারটা আমরা পড়ছি নাকি? সময় 2 নাম্বারটা ট্রান্সফার টু জেনারেল যাবে, এটা দুই জায়গায় যায়। কোথায় কোথায় যায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে আর হচ্ছে ব্যালেন্স শিটে দায়ের দিকে। ব্যালেন্স শিটে দায় পাশে। শেষ। 3 নম্বর বলছে ডিগ্রি অফ কম্পেনসেশন মানে যে করছে জরিমানা করছে 2000 টাকা হ্যাজ বিং ইস্যু বাই দ্য কাউন্ট আপন এ পার্টলি হু কনজিউম ইলেকট্রিসিটি দো এ ফলস লাইন, অর্থাৎ ফলস লাইন ব্যবহার করার কারণে ইলেকট্রিসিটি কোম্পানি একজন কাস্টমারকে কি করছে? জরিমানা করছে। কত টাকা? 2000 টাকা। বলছে দিস ওয়াজ নট রেকর্ড ইন দ্য অ্যাকাউন্ট, কিন্তু এটা অ্যাকাউন্টে রেকর্ড করে, তার মানে বকেয়া আছে। তাহলে কম্পেনসেশন ডিউ। তাহলে কম্পেনসেশন ডিউটা দুই জায়গায় যায়। প্রথমে নিট রেভিনিউ অ্যাকাউন্টে কোন দিকে? ডেবিট দিকে। আরেকবার ব্যালেন্স শিটে সম্পদ Balance পাশে। কোন দিকে? সম্পদ দিকে। সম্পদ পাশে। প্রথমে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে, আরেকবার ব্যালেন্স শিটে সম্পদ পাশে। সম্পদ পাশে। বুঝতে পারছি কথা? হ্যালো, জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে এখন পারছি। আমরা করতে পারবো না? জি স্যার। ওয়েবসাইটে আমাদের লেকচার শিট দিয়ে আছে, সলিউশন পিডিএফ দিয়ে আছে। আর সলিউশন পিডিএফ লাগবে না, আমি তো সবকিছু বলে দিয়েছি। যদি লাগে তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন। 2 নম্বর অঙ্কটাও সেম জিনিস, তাহলে এগুলো আর পড়লাম না। এই ফরম্যাটে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা জিনিস একই, ঠিক আছে? তাহলে এগুলো আর আমি এখন আর পড়ালাম না। বুঝতে পারছি কথা, নাকি পড়ে দিতে হবে? না স্যার পারবো। ওকে, আমাকে একটু বলেন তো ডিবেঞ্চারের কত টাকা ইন্টারেস্ট বাকি আছে? $900 স্যার। হয় কত টাকা? 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা হয়। 2500 6% 1500, এর মধ্যে দিছে 600 টাকা, তাহলে বকেয়া কত? 900। 900 টাকা। 900। 600 টাকার সাথে 900 টাকা যোগ করব কোন অ্যাকাউন্টে? বলো, রেভিনিউ না নিট রেভিনিউতে? স্যার নিট রেভিনিউতে নিট হবে। রেভিনিউ অ্যাকাউন্টে। গুড। আর 900 টাকা আমরা কোথায় দিব? ব্যালেন্স শিটে দায় দিকে। দায় দিব। তো এই 2 নাম্বার 3 নাম্বার এগুলা সব একই, দেখেন এই সমন্বয় সব একই। তাহলে এই অঙ্কগুলি আপনারা সুন্দর। ও আরেকটা কথা, এই যে 4 নাম্বার প্রশ্নটা, হ্যাঁ 4 নাম্বার প্রশ্নটা রেভিনিউ অ্যাকাউন্ট করতে বলছে, নিট রেভিনিউ অ্যাকাউন্ট করতে বলছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কি জেনারেল ব্যালেন্স শিট। শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্স দিয়ে আছে, কোনো সমন্বয় দিয়া নাই, ঠিক আছে? সমন্বয় নাই মানে কোনো ঝামেলা নাই। বুঝতে পারছি কথা?
জি স্যার। ওকে, এখানে একটু কথা আছে। 5% ডিভেঞ্চার আছে, বলেন তো এখানে সুদ কত টাকা বাকি আছে? 15 সুদের কথা বলছি। বুঝি নাই, আবার বলো। স্যার স্যার এখানে এখানে তো বকেয়া তো হয় না স্যার। বকেয়া হয় না, বকেয়া নাই গুড। স্যার, বকেয়া এবার দেখেন, ডিভেঞ্চার 30,000 টাকা ছিল, এর উপর কত পার্সেন্ট বলো দেখি? 5%। 8%। 5%। তাহলে 30,000 5% কত হয়? 1500। 1500 টাকা। 1500 টাকা। কিন্তু ইন্টারেস্ট দিছে কত টাকা? 3000। 3,000। তাহলে এখন কথা হলো 1500 টাকার মধ্যে ইন্টারেস্ট 3,000 টাকা দিছে, তাহলে 1500 টাকা ইন্টারেস্ট কখনো বেশি দেয়? না স্যার, বেশি দিবে না। ইন্টারেস্ট কখনো বেশি দেয় না, সবসময় কি থাকবে? বকেয়া থাকবে। তাহলে বোঝা গেল যে ডিবেঞ্চারটা অবশ্যই বছরের শুরুতে আরো বেশি টাকা ছিল, যে টাকাটা পরিশোধ করে আমাদের 60,000 টাকা চলে আসে। এই জন্য আমরা একটা নোট দিছি, নোটটা ভালো করে খেয়াল করেন। ঋণের সুদ 30,000 টাকা, 5% 1500 টাকা, কিন্তু রেমেলে দিয়ে আছে কত? 3,000 টাকা, যা বাস্তবসম্মত নয়, কারণ ঋণের সুদটা কখনো বেশি দেওয়া হয় না। ঠিক আছে, কখনোই হয় না। তাই ধরা হলো বছরের শুরুতে ঋণ ছিল যা পরিশোধ করা হয়েছে, কিন্তু কত টাকা পরিশোধ করা হয়েছে তা আমরা জানি না। তাই ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রারম্ভিক ঘরে 5% ঋণপত্রের পরিমাণ দেখানো যাবে না, এটা শুধুমাত্র মোট টাকার ঘরে দেখাতে হবে। তার মানে আমরা ঋণটা কি দেখাইতাম? কারেন্ট ইয়ারের ঘরে দেখাইতাম, প্রথমে লাস্ট ইয়ার ঘরে দেখাতাম। এখানে কত টাকা ছিল? 30,000 না? তাহলে আমরা কি করতাম? লাস্ট ইয়ার ঘরে 30,000 টাকা, কারেন্ট ইয়ার কি 0, সমান সমান মোটের ঘরে কত বসাইতাম? কথা বলেন। যোগ করে বসাতাম। 30,000 টাকা বসাইতাম। কিন্তু এই অঙ্কে যেহেতু বছরের শুরুতে আরো কিছু ছিল যে টাকাটা আমরা জানি না, এজন্য বছরের শুরুতে 0, বছরের মাঝামাঝিতে 30,000 টাকা, আর মোটের ঘরে কত টাকা দিব? সেই 30,000 টাকা হবে। ঠিক আছে, মানে আগেরটাই শুধু একটু ঘুরিয়ে দিলাম। বুঝতে পারছি? তাহলে এটা গেল। আর 2 নম্বর লেখা আছে ঋণের সুদ যা আছে তাই নিট রেভিনিউতে দেখাতে হবে। অর্থাৎ ঋণের সুদ এখানে কত টাকা আছে বলো দেখি? 3,000 টাকা আছে না? জি স্যার। এই 3,000 টাকা আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো, এর সাথে কোনো বকেও নাই, কোনো অগ্রিমও নাই। কথা বুঝছি? জি স্যার। এখানে এই একটা ঝামেলা ছিল, এই ঝামেলাটা আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরে 5 নম্বরে কোনো ঝামেলা নাই, 6 নম্বরে কোনো ঝামেলা নাই। 6 নম্বরটা এখানে শুধুমাত্র রেভিনিউ অ্যাকাউন্ট করতে বলছে, অন্য কোনো অ্যাকাউন্ট করতে হবে না, পার্ট বি এর জন্য। 7 নম্বরে কোনো ঝামেলা নাই, 8-এ কোনো ঝামেলা নাই। এরপর আছে আমাদের ফরম্যাট 2 রেলওয়ে কোম্পানি। তো রেলওয়ে কোম্পানিগুলি আজকে আমরা ধরবো না, কারণ রেলওয়ে কোম্পানি আর ইলেকট্রিসিটি কোম্পানি দুইটা ভিন্ন জিনিস, দুইটা একসাথে করে আবার দুইটার মধ্যে কন্ট্রাডিক্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের বাসায় কাজ থাকবে এক্সারসাইজ 1 থেকে 8 পর্যন্ত। যার যেটা সমস্যা থাকবে, সমস্যাগুলো আগামী ক্লাসে আমি দেখাবো, দেখিয়ে আমরা ফরম্যাট 2 দিয়ে শুরু করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আপনাদের কোনো কথা থাকলে কথা বলতে পারেন।